স্যার শোনা যায়। ওকে, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি নিব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্রনস্টেড লাউরি থিওরি, এবং তোমাদেরকে বলেছিলাম যে তার একটি লিমিটেশন তোমরা বলবে। লিমিটেশনস অফ ব্রনস্টেড লাউরি থিওরি, এটা আমরা একটু প্রথমে ডিসকাস করব, তারপর তোমরা একটু খেয়াল করবে। আচ্ছা, ব্রনস্টেড লাউরি থিওরি সম্পর্কে আমরা আবার একটু বলে দিচ্ছি, একটু দেখে নাও সবাই। According to Bronsted-Lowry concept, a compound that donates proton to another compound is called Bronsted-Lowry acid, যেটা তোমরা নিচের ক্লাস থেকে জানো। A compound that accepts proton is called a Bronsted-Lowry base. According to this theory, acid may be three categories. খেয়াল করো, নিউট্রাল মলিকুলস, যেটা তোমরা দেখতে পাচ্ছ না এখন, নিউট্রাল মলিকুলস such as inorganic acid, hydrochloric acid, sulfuric acid, nitric acid, carbonic acid, phosphoric acid. অ্যানায়ন গুলো কি কি আছে, যেমন বাইসালফেট, ডাইহাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন সালফাইড। এখানে দেখো এটা বাইসালফাইড আয়ন, বাইকার্বনেট আয়ন। ক্যাটায়ন such as হাইড্রোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, আর হেক্সাহাইড্রেটেড অ্যালুমিনিয়াম may also act as acid. আবার তোমরা দেখো এখানে বেস গুলো দেখো, may be three categories. কি নিউট্রাল মলিকুলস, অ্যানায়ন্স এন্ড ক্যাটায়ন্স। এখানে খেয়াল করো যে নিউট্রাল মলিকুলস এর মধ্যে ওয়াটার মলিকুল, অ্যামোনিয়া, এর কি এটা দেখো মিথাইলেমিন। আবার অ্যানায়ন্স আছে কি সাথে, এটা দেখো যে হাইড্রোক্সিল অ্যানায়ন, বাইসালফেট অ্যানায়ন, বাইকার্বনেট অ্যানায়ন, কার্বনেট, ফ্লোরাইড, ফসফেট ইত্যাদি। হ্যাঁ, এগুলো। ক্যাটায়ন্স আছে ট্রাইহাইড্রেট অ্যালুমিনিয়াম, এটা আমরা দেখলাম। এরপরে আসো এখানে এগুলো আমরা ডিসকাস করেছি, এগুলো একটু দেখবো। এখানে লিমিটেশনস অফ ব্রনস্টেড-লাউরি থিওরি। According to this definition cannot be used to explain the reaction occurring in non-protonic solvents. আমরা দেখবো নন প্রোটনিক সলভেন্ট গুলো কি কি, যেমন মনে করো সালফার ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, কার্বনিল ক্লোরাইড। এগুলো হলো, এদের মধ্যে দেখো কোনো প্রোটন নেই, আছে কোনো হাইড্রোজেন পরমাণু আছে, এগুলোর মধ্যে নেই। তাহলে এরা কিন্তু তোমার অ্যাসিড এবং বেস হিসেবে কাজ করতে পারে। তো এটার কিন্তু কোনো রকম এক্সপ্লানেশন আমরা ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট থেকে পাই না। এরপর আসো, ইট ক্যান নট এক্সপ্লেন দ্য রিঅ্যাকশন বিটুইন অ্যাসিডিক অক্সাইডস লাইক এটসেট্রা। এখানে দেখো এখানে কি কি অ্যাসিডিক অক্সাইড বলতে যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এরা। আবার বেসিক অক্সাইড লাইক কি, যেমন মনে করো মেটাল অক্সাইড গুলো। মেটাল অক্সাইড কি কি হতে পারে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এরা যে তাদের যে অ্যাসিডিক প্রপার্টি এবং বেসিক প্রপার্টি আছে, এটা কিন্তু ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট থেকে পাওয়া যায় না। যেমন আমরা একটা রিঅ্যাকশন এখানে দেখাইলাম, ক্যালসিয়াম অক্সাইড সালফার ট্রাইঅক্সাইড, তাহলে কি ক্যালসিয়াম সালফেটে পরিণত হলো। there is no proton transfer in the above example. Again এটা দেখো substance like boron trifluoride, aluminum trichloride, etc. do not have any hydrogen, hence cannot give a proton, but they act as acid, behave as acid. তারা আমরা একটু পরে লুইস কনসেপ্টটা যখন দেখব, তখন দেখব যে এরাও অ্যাসিড হিসেবে কাজ করে। এদের মধ্যে কিন্তু কোনো রকম হাইড্রোজেন বা প্রোটন নেই, এবং এরা প্রোটন ডোনেটও করে না, প্রোটন গেইনও করে না। তাহলে অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট, দে ক্যান নট বি অ্যাক্ট অ্যাজ তোমার অ্যাসিড অ্যান্ড বেস। According to this concept, same compound in one reaction act as acid and another reaction as base.
এখানে দেখো it has been verified experimentally that in the solution, এখানে আমরা বলতে পারি যে কোন সলিউশনের মধ্যে ফ্রি প্রোটনের এক্সিস্টেন্স নেই। হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রোটন ডোনেট করে, প্রোটন অ্যাকসেপ্ট করে, কিন্তু সলিউশনে তো ফ্রি প্রোটন নাই। তাহলে দিস, এখানে দেখো এখানে এই দিস আয়ন হ্যাভিং এ লার্জ চার্জ ডেনসিটি জেনারেটস এ ভেরি স্ট্রং ইলেকট্রোফিল্ড, therefore is always associated to with annual, এখানে দেখো 1 or mole molecules of water তারা কি তার সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করে থাকে। তাহলে there is no free existence of hydrogen ion বা প্রোটন, অলদো আমরা সিম্পলিসিটির জন্য এখানে হাইড্রোজেন আয়ন আমরা ইউজ করে থাকি। in reality this ion is always in কি hydrated form, then an acid cannot be substance that simply কি free হাইড্রোজেন আয়ন, তাদের মধ্যে কোনো ফ্রি হাইড্রোজেন আয়ন সেখানে থাকে না। এখানে মানে তোমার এই ফ্রি হাইড্রোজেনের কোনো সলিউশনের মধ্যে কোনো এক্সিস্টেন্স নাই, বাট এখানে ব্রনস্টেড-লাউরি কনসেপ্টে বলা হচ্ছে অলওয়েজ যে তোমার কি এই ফ্রি হাইড্রোজেন কি করতে হবে, হাইড্রোজেন ডোনেট করবে এবং হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে অ্যাসিড এবং বেস। তাহলে এটা তার একটা লিমিটেশন, এর কোনো এক্সপ্লেনেশন এখানে নেই। এইগুলো ছিল আপনার তোমার ব্রনস্টেড এবং লাউরি থিওরির কি তোমার লিমিটেশন। এবার আমরা যাব ইউটিলিটি অফ ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট, মানে তার কি কি আমরা এখান থেকে জানলাম বা কি কি এটা পাওয়া যায়। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট নট limited to molecules, but it also includes even the ionic species to act as acids and bases. দেখো তোমরা আয়নিক স্পেসিস ও অন্য কোনো কনসেপ্ট কিন্তু এখানে দেয় নাই যে আয়নিক স্পেসিস তোমার both act as acid and bases, এটা একমাত্র ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট থেকে পাওয়া যাচ্ছে। it explains the basic character substance like sodium carbonate, ammonia, সোডিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়া তারাও যে তোমার তাদের বেসিক ক্যারেক্টার আছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। ইট এক্সপ্লেন দ্য অ্যাসিডিক ক্যারেক্টার সাবস্টেন্স সোডিয়াম সায়ানাইড, হ্যাঁ, অ্যামোনিয়া, এগুলো এখান থেকে জানা যায়। আবার ইট ক্যান এক্সপ্লেন দ্য অ্যাসিড বেস রিঅ্যাকশনস ইন নন একুয়াস মিডিয়াম, এটা ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এ সলভেন্ট, ফর এক্সাম্পল বিটুইন, এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড অ্যামোনিয়া, এখানে কোনো সলভেন্ট নাই বাট তারা কিন্তু অ্যাসিড এবং বেস হিসেবে কাজ করছে। এটা কনসেপ্ট অফ কনজুগেট অ্যাসিড বেস পেয়ার কামস ফ্রম দিস থিওরি, এই কনসেপ্টটা এখানে এটা এই একমাত্র তোমার ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট থেকেই কনজুগেট অ্যাসিড এবং বেস পেয়ারের যে তোমার ডেফিনেশন, এটি এই ক্ষেত্রে একমাত্র এখান থেকে পাওয়া যাচ্ছে। তারপরে রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিড বেস আমরা পড়েছিলাম গতকালে যে একটা অ্যাসিড এবং বেসের রিলেটিভ স্ট্রেংথ সম্পর্কে এখানে জানা যায়। এই ছিল তোমার কি ব্রনস্টেড-লাউরি কনসেপ্টের ইউটিলিটি। এরপর আমরা আসবো, দেখো সবচেয়ে বেশি পরিচিত যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, লুইস কনসেপ্ট অফ অ্যাসিড এন্ড বেসেস। এটা দ্য লুইস অ্যাসিড ইজ এ স্পেসিস হুইচ অ্যাকসেপ্টস এ পেয়ার এটা দেখো which accepts a pair of electrons from another species, in other words it is an electron pair acceptor। হ্যাঁ, এটা কি যে ইলেকট্রন পেয়ার যদি কোনো স্পেসিস কোনো রিঅ্যাকশনের মধ্যে সে অ্যাকসেপ্ট করে তারা হবে অ্যাসিড। আবার কোনো বেস দেখো তারা যদি কোনো রিঅ্যাকশন স্পেসে কি তোমার ইলেকট্রন পেয়ার ডোনেট করে তারা হবে বেস। এখানে এটা একটা খেয়াল করো, যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কি এখানে দেখো এটা লুইস বেস, আবার সালফার ট্রাইঅক্সাইডের লুইস অ্যাসিড, কারণ সালফার ট্রাইঅক্সাইডের আউটার মোস্ট সেলে তোমার এখন কয়টা ইলেকট্রন আছে এখন দেখা যাচ্ছে। এখানে দেখো সালফারের কিন্তু এই যে সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে তার কি ইনকমপ্লিট অক্টেট, তো ইনকমপ্লিট অক্টেটের কারণে সে কি করে
সে ক্যালসিয়াম অক্সাইড থেকে অক্সাইড আয়ন থেকে সে একটা লোন পেয়ার সে কি করে গেইন করে। তার মানে এটা হলো লুইস বেস, ক্যালসিয়াম অক্সাইড লুইস বেস, সালফার ট্রাইঅক্সাইড লুইস অ্যাসিড। কারণ কি সে লোন পেয়ার ইলেকট্রন গেইন করে আর এটা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে। এরকম এখানে দেখো লুইস, অ্যাকর্ডিং টু লুইস থিওরি, অ্যাসিড এন্ড বেসেস আর 4 ক্যাটাগরিজ। কি কি দেখো 4 ক্যাটাগরিজ কি হইতে পারে? অল ক্যাটায়নস, যে কোনো ক্যাটায়ন এখানে দেখো অল ক্যাটায়নস আর রিগার্ডেড অ্যাজ লুইস অ্যাসিড। কারণ কি যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বেরিয়াম 2+ আয়ন, কি ক্যালসিয়াম আয়ন ইত্যাদি এগুলো। কারণ কি তারা এখানে বিকজ দে ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন, while larger cations, এটা দেখো বিহেভ উইক লুইক অ্যাসিড। এটা দেখো তারা যেখানে এই যে লার্জার ক্যাটায়ন গুলো উইক লুইস অ্যাসিড কাজ করে স্মলার ক্যাটায়ন সাথে, এটা দেখো হাইড্রোজেন আয়ন, তারপরে সিলভার আয়ন, ফেরাস আয়ন, এগুলো বিহেভ অ্যাজ স্ট্রং লুইস অ্যাসিড। এগুলো আমরা এক্সপ্লেনেশন আসবো। এটা দেখো দ্য স্মলেস্ট ক্যাটায়ন হাইড্রোজেন আয়ন বিহেভ অ্যাজ স্ট্রংগেস্ট লুইস অ্যাসিড। কারণ কি তার তো এখানে কোনো রকম কি নাই, এই প্রোটনের মধ্যে কোনো রকম ইলেকট্রন নাই, তাহলে সে যেখানে ইলেকট্রন পাবে সেখান থেকে সে ইলেকট্রন নিতে চায়, নিয়ে গিয়ে তার এখন কিন্তু সে এখানে প্রোটন, তার মানে 1s0, 1s0 হলে তাহলে সেটি কি তার মধ্যে কোনো ইলেকট্রন নাই। তাহলে এই ধরনের স্পেসিস যখন হাইড্রোজেন আয়ন সে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার জন্য সে দুইটা ইলেকট্রন কি করে তোমার ইজিলি গেইন করতে চায়। হ্যাঁ, ফলে সে অ্যামোনিয়া থেকে দুইটা ইলেকট্রন নিয়ে অ্যামোনিয়াম আয়নে সে পরিণত হয়। ফলে হাইড্রোজেন আয়ন হেয়ার অ্যাক্ট এজ লুইস অ্যাসিড, অ্যামোনিয়া অ্যাক্ট এজ কি হেয়ার লুইস বেস। তারপরে আসো ইলেকট্রন ডিফিসিয়েন্ট কম্পাউন্ডস ইন হুইচ সেন্ট্রাল অ্যাটমস ক্যান এক্সপান্ড দেয়ার ব্যালেন্স শেলস। মানে ইলেকট্রন ডিফিসিয়েন্ট কম্পাউন্ড গুলো যেগুলো তাদের যে সেন্ট্রাল অ্যাটম গুলো তাদের ব্যালেন্স সেল এক্সপান্ড করতে পারে, কি তারা যদি তোমার ইনকমপ্লিট অক্টেট থাকে, তাহলে ইনকমপ্লিট অক্টেট থাকলে তাদের অক্টেট পূরণ করার জন্য তারা দুইটা ইলেকট্রন নিতে পারে। যেমন বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে কি আছে স্যার? এখানে দেখো বোরন ট্রাইফ্লোরাইড, এই যে বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে বোরনের বহিঃশক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। তাহলে 3টা ফ্লুরিনের সাথে যে শেয়ার করবে তখন তার আউটার মোস্ট সেলে 6টা হবে। তাহলে 6টা হলে তার আরো 2টা লাগবে, সে তখন অ্যামোনিয়া থেকে 2টা নিয়ে এই যে বোরন ট্রাইফ্লোরাইড অ্যামোনিয়া একটা কম্পাউন্ড ফর্ম করে, এটাকে বলা হয় লুইস অ্যাডাক্ট। এগুলোকে বলা হয় লুইস অ্যাডাক্ট। এই কম্পাউন্ড গুলাকে এরকম লুইস অ্যাডাক্ট তারা গঠন করে থাকে। তারপরে আসো মলিকুল ইন সার্চ in which central atoms have vacant d orbital, যাদের এরকম vacant d orbital আছে তারাও তোমার লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। এখানে দেখো কি এক্সটেন্ডিং দেয়ার ব্যালেন্স শেল বিয়ন্ড অক্টেট, মানে তাদের অক্টেট পূর্ণ করার পরেও তারা যে মানে তাদের ব্যালেন্স শেল তারা কি করতে পারে, তারা ফিল আপ করতে পারে যদি সেখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। যেমন আমরা এখানে দেখব এই যে সিলিকন কি সিলিকন টেট্রাফ্লোরাইড, তাহলে সিলিকন টেট্রাফ্লোরাইড সে কিন্তু খেয়াল করো তাদের এই তার কি হলো সিলিকনের আউটার মোস্ট সেলে কয়টা? 4টা আছে। সে তার কি 4টা ফ্লুরিনের সাথে সে কি করে, তার 4টা ফ্লুরিনের সাথে সে তোমার অক্টেট ফিল আপ করে ফেলছে। কিন্তু অক্টেট ফিল আপ করার পরে সে কেন ইলেকট্রন পেয়ার গেইন করবে? ইলেকট্রন পেয়ার গেইন করবে এই কারণে তুমি সিলিকনের যদি তার ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তাহলে কি 3s2 3p2 3s2 3p2, তাহলে 3s2 3p2 যদি হয় এটা কি তোমার খেয়াল করো এখানে এই যে যখন তার 3s2 ডি অরবিটালটা খালি আছে স্যার, এই যে 3s2 3p2 তোমার অ্যাটমিক নাম্বার কত? 14 14 হলে তার ইলেকট্রনিক কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2 3p2 হ্যাঁ 3p2। 3p2 যদি হয় তাহলে তার কিন্তু আউটার মোস্ট সেলে এখন কয়টা আছে? 4টা আছে। 4টা আছে না? 4টা আছে। সে 4টা ফ্লুরিনের সাথে 4টা ইলেকট্রন শেয়ার করলো। যেমন মনে করো মিথেনের মতো, তাই না? তা মিথেনের কিন্তু তোমার ইয়ে নাই,
তার ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনের তো ডি অরবিটাল আছে। তো যেহেতু তার ডি অরবিটাল আছে, তার বিয়ন্ড অক্টেন, মানে সে অক্টেন ফিল আপ করেও সে তখন, যেহেতু তার ডি অরবিটাল ফাঁকা আছে, সে ডি অরবিটালের সাহায্যে সে তখন কি করতে পারে, একটা লোন পেয়ার ইলেকট্রন গেইন করতে পারে। এই যে দেখো, সে দুইটা ফ্লুরাইড আয়ন থেকে দুইটা লোন পেয়ার ইলেকট্রন কি করলো, গেইন করলো। গেইন করে সে সিলিকন হেক্সাফ্লুরাইড আয়ন ফর্মেশন করে। এটা কিভাবে সম্ভব? তার 3D কে, তার 3D অরবিটাল ভ্যাকেন্ট থাকার কারণে সে সেটা করতে পারে। তাহলে তারা কি করবে, যাদের এরকম অক্টেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু এই ধরনের কম্পাউন্ড যাদের ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, ডি অরবিটাল ফাঁকা থাকে, তারাও লোন পেয়ার ইলেকট্রন গেইন করতে পারে। গেইন করে তারা দে অ্যাক্ট এজ লুইস অ্যাসিড। বুঝতে পেরেছো এটা? তাহলে ফ্লোরাইডের সাথে তখন সিলিকন টেট্রাফ্লুরাইড হেক্সাফ্লুরাইড আয়ন ফর্ম করতে পারে। আবার এখানে দেখো, স্ট্যানাস ক্লোরাইড ঠিক একইভাবে ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। তারপরে কি, এটা দেখো এন্টিমনি পেন্টাফ্লুরাইড, এটাও সে ক্লোরিনের সাথে এন্টিমনি হেক্সাফ্লুরাইড আয়ন ফর্ম করতে পারে। এরপরে আসো দেখো এখানে, এটা দেখো যে molecules in which এটা দেখো, the central atom is bonded to atoms of different electronegativities. এটা দেখো through এটা one or more multiple bonds also have as কি লুইস অ্যাসিড। এটা দেখো, যেমন মনে করো যে কার্বন ডাইঅক্সাইড, কার্বনের মধ্যে কার্বন অ্যাটমের মধ্যে কি বিহেভ এজ তোমার লুইস অ্যাসিড। সে কেন? ইন দিস মলিকুল কার্বন ইজ বন্ডেড মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম থ্রু ডাবল বন্ডস। তো ডাবল বন্ডস হলে এখানে বলছি কি, যে the molecules in which central atom is bonded to atoms of different electronegativity, যদি ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি থাকে তাহলে তারাও অনেক সময়, এবং মোর মাল্টিপল বন্ড থাকে, তাহলে তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে খেয়াল করো যে অক্সিজেন অ্যাটম থ্রো ডাবল বন্ডস এজ দ্য লুইস বেস, এখানে দেখো অ্যাপ্রোচেস, এটা খেয়াল করো যে দ্য মলিকুলস কার্বন ইজ বন্ডেড, এটা দেখো লেস ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অ্যাটম। এখানে দেখো দ্য পাই ইলেকট্রন চার্জ ডেন্সিটি গেটস ডিসপ্লেসড অ্যাওয়ে ফ্রম দ্য কার্বন অ্যাটম